পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরির নানান কলাকৌশল নিয়ে প্রতিদিন আমার চাষি বন্ধুদের কাছ থেকে অসংখ্য প্রশ্ন পাচ্ছি যে প্রাকৃতিক খাবার তৈরির বিভিন্ন ডোজগুলো নিয়ে আলোচনা করেন। কেউ কেউ প্রশ্ন করছে যে আমি পুকুর প্রস্তুতি এবং মাসিক পরিচর্যাটা ঠিকঠাকভাবে করেছি, তারপরও পুকুরে আমি পর্যাপ্ত পরিমাণে সেই প্রাকৃতিক খাবার তৈরি করতে পারছি না। কেউ কেউ প্রশ্ন করছে যে প্রাকৃতিক খাবার তৈরি হচ্ছে কিন্তু সেটাকে আমি ধরে রাখতে পারছি না। আবার কেউ কেউ প্রশ্ন করছে যে অল্প কিছু খাবার দেওয়ার পরেই পুকুরে এতটা পরিমাণে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়ে যাচ্ছে যে বাধ্য হয়ে আমাকে খাবার বন্ধ করে দিতে হচ্ছে। চাষিদের যে নানান সমস্যা, নানান জটিলতা, এটার জন্য আমি মনে করি যে দায়ী আমরা চাষিরা নিজেরাই। আমরা কখনো বেসিক বিষয়টা আমরা জানতে চাই না, যে বিষয়টা গবেষণার বিষয়, যেটা নিয়ে গবেষকরা গবেষণা করবেন, সেই যে শতকে এত শত পরিমাণ এটা, অত শত পরিমাণ এটা, এত লিটার পানিতে এত মিলিলিটার এটা নিয়ে গবেষকরা গবেষণা করে এটা সহজভাবে আমাদের জন্য উপস্থাপন করেছেন। আমরা সেটাকে সহজভাবে না নিয়ে বিভিন্ন ট্রেনারের মাধ্যমে, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা এই শতকে এত শত, এত লিটার, এতটুকু, এই হিসাবটা কাটা কম্পাসে ধরে আমরা যখন আমাদের প্রাকৃতিক খাদ্যটা তৈরি করতে যাচ্ছি, তখনই আমাদের ভিতরে এই জটিলতাটা আসছে, নানান সমস্যা আমাদের ভিতরে চলে আসছে। আমরা কখনোই আমাদের পুকুরের অবস্থানটা, অর্থাৎ পুকুরের মাটিটা কীরকম, সেটা আমরা কখনো বুঝতে চাই না, বা আমাদেরকে কেউ সহজভাবে এটা বলে না যে আমি আমার মাটির ট্রিটমেন্টটা কিভাবে করব যাতে আমার পুকুরের পরিবেশটা ঠিক হয়। তো এসব পরিচর্যাগুলো নিয়ে কথা বলার আগে আমাকে প্রথমেই জানতে হবে যে আমার পুকুরের উৎপাদন ক্ষমতা কতটুকু, আমার পুকুরে কি পর্যাপ্ত পরিমাণে কাদা আছে, আমার পুকুরে কি এটা কি এঁটেল মাটি, না এঁটেল দোআঁশ মাটি, না বেলে দোআঁশ মাটি, না শুধু দোআঁশ মাটি, আমার পুকুরে কি কাদার পরিমাণটা বেশি না কম, আমার পুকুরে কি 12 মাস সেখানে পানি থাকে, না 4-5-6 মাস পরে সেখান থেকে পানিটা শুকিয়ে যায়। তো এই জিনিসগুলো যদি আমরা নজরে আনি তাহলে আমাদের কিন্তু এই ট্রিটমেন্টটা যথেষ্ট পরিমাণে সহজ হয়ে যায়। কারণ গ্রাম অঞ্চলে অনেক পুকুরই আপনারা দেখবেন যে কোনো কোনো পুকুরে মাছ ছেড়ে দিলে খাদ্য ছাড়াই মাছ যথেষ্ট বড় হচ্ছে, আবার কোনো পুকুরে খাদ্য দেওয়ার পরও মাছ বড় হচ্ছে না। এটা হলো পুকুরের উৎপাদন ক্ষমতার উপরে নির্ভর করে। আর আমরা যেহেতু আমাদের খাদ্য খরচ কমানোর জন্য আমরা প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে আমাদের মাছের 40-50% চাহিদা আমরা পূরণ করতে চাচ্ছি, এই প্রাকৃতিক উপায়, আমাদের প্রাকৃতিক খাদ্য তৈরি করার জন্য আগে আমাদের পুকুরের অবস্থাটাকে আমাদের বুঝতে হবে। যদি আমার পুকুরে কাদার পরিমাণটা বেশি থাকে বা কাদার পরিমাণটা কম থাকে, এজন্যই আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এই বেসিক বিষয়টা শেখানোর জন্য আমি প্রত্যেক চাষিকে 3-5 কেজি পরিমাণে চুন প্রয়োগ করতে বলি, 5-7-10 কেজি ছাই প্রয়োগ করতে বলি, 3-5 কেজি 7 কেজি পর্যন্ত জৈব পদার্থ প্রয়োগ করতে বলি, মোলাসেস প্রয়োগ করতে বলি, খড় প্রয়োগ করতে বলি, কচুরিপানা পচিয়ে পর্যাপ্ত পরিমাণে আমি প্রয়োগ করতে বলি। ভাই, এটার কারণ আছে। আমার পুকুরে যে উৎপাদনটা বেশি হচ্ছে না, প্রাকৃতিক খাদ্যটা তৈরি হচ্ছে না, মানে আমার পুকুরের উৎপাদন ক্ষমতাটা কম। তো আমি যদি প্রথমে আমার পুকুরের উৎপাদন ক্ষমতাটাকে আমি বাড়াতে পারি, অর্থাৎ আমার যে কাদার পরিমাণটা কম আছে, আমার পানি ধারণ ক্ষমতাটা কম আছে, আমি যদি সেখানে পর্যাপ্ত পরিমাণে চুন প্রয়োগ করি, আমি যদি ছাই প্রয়োগ করি, তাহলে আমার পানির ধারণ ক্ষমতা বাড়বে। আমি জৈব সার প্রয়োগ করে সেখানে জৈব পদার্থের অ্যাভেলেবিলিটি আমি সেখানে করতে পারবো, এবং সেখান থেকেই আমার প্রাকৃতিক খাদ্যটা আমি পর্যাপ্ত পরিমাণে তৈরি করতে পারবো, অর্থাৎ পুকুরের উৎপাদন ক্ষমতাটা আমি বাড়াতে পারবো। আমাদের পুকুর প্রস্তুতিতে
কখনোই 200 গ্রাম সরিষার খোল, 200 গ্রাম চুন, 200 গ্রাম লবণ এই হিসাবটা করলে আমাদের ঠকতে হবে। যার পুকুরে কাদার পরিমাণটা বেশি আছে সেটাকে অনেকে অভিশাপ মনে করছে। আরে ভাই, এটা অভিশাপ না, এটা আপনার জন্য আশীর্বাদ। কারণ এই কাদার ভিতরে লুকিয়ে আছে আপনার পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য। সেটাকে ডিকম্পোজ করাটা আমাদের কাজ। আমরা যখন পর্যাপ্ত পরিমাণে চুন সেখানে প্রয়োগ করব, আমাদের সেই জৈব পদার্থটা ডিকম্পোজ হয়ে সেখানে আমার পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য তৈরি হবে। আমরা ডোজ নিয়ে চিন্তা করছি। আগে আমাদের পুকুরের প্রাকৃতিক পরিবেশটা ঠিক করতে হবে। আমার পুকুরের উৎপাদন ক্ষমতা কতটুকু আছে সেটা বুঝে আমাকে উৎপাদন ক্ষমতাটা আগে বাড়াতে হবে। তারপরে আমাকে মাসিক যে ডোজ, যে পরিচর্যা, এটা নিয়ে আমাকে ভাবতে হবে। তো এই জন্যই আমি এই বেসিক বিষয়গুলো শেখানোর জন্য আপনাদেরই প্রিয় চ্যানেল ফ্লাইং ফিশ 00007-এর পক্ষ থেকে একজন সহযোগী মাত্র। কারণ আমিও তো অনেকবার এরকম লস খেয়েছি। আমি জানি যে একটা প্রজেক্ট করে সেখানে লস খেলে একজন চাষির কতটা কষ্ট হয়। আপনারা আগে বেসিক বিষয়গুলো জানুন, যে আপনার পুকুরের অবস্থাটা কীরকম, আপনি সেভাবে পুকুরে জৈব পদার্থের তৈরি করুন। এবং আরেকটা বিষয় আপনাদের ধ্যানে রাখতে হবে যে জৈব পদার্থের কাজ কী এবং রাসায়নিক পদার্থের সারের কাজ কী। জৈব পদার্থ জীবন থেকে এসছে, অর্থাৎ জৈব পদার্থ দিয়ে জুপ্লান্টন তৈরি হয়। তো জৈব পদার্থ আমাদের চাষের পুকুরে কিছুটা কাজ রয়েছে রাসায়নিক সারকে ছাড়া, কিন্তু রাসায়নিক সারের কোনো কাজ নেই জৈব পদার্থ ছাড়া। অর্থাৎ আমার পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে জৈব পদার্থ না থাকে, তাহলে রাসায়নিক সার বা কেমিক্যাল সার প্রয়োগ করে আমি কখনোই ফাইটোপ্লাঙ্কটন উৎপাদন করতে পারবো না। কারণ জৈব পদার্থের সহযোগিতা নিয়েই আমাকে ফাইটোপ্লাঙ্কটন তৈরি করতে হবে। আর এই জুপ্লাঙ্কটন, এটা ফাইটোপ্লাঙ্কটনকে খাবে, আমার পুকুরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সরবরাহ করবে, অক্সিজেনটাকে ধরে রাখবে এবং জুপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটনকে খাবে, জুপ্লাঙ্কটনকে মাছ খাবে। এভাবেই একটা জীবন চক্রের মাধ্যমে আমরা আমাদের চাষকৃত মাছের 40 থেকে 50% খাদ্য চাহিদা আমরা পূরণ করতে পারি। জৈব সার এবং রাসায়নিক সার এটা প্রয়োগের দিকে আমাদের যথেষ্ট ধ্যান দিতে হবে। এখন আসা যাক যে মাসিক যে ডোজ। তো আমরা যদি পর্যাপ্ত পরিমাণে চুন আমরা পুকুর প্রস্তুতিতে ব্যবহার করি, ছাই ব্যবহার করি, জৈব পদার্থ ব্যবহার করি, আমরা যদি পর্যাপ্ত লবণ ব্যবহার করি, মোলাসেস ব্যবহার করি, তাহলে আমাদের প্রাকৃতিক খাবার নিয়ে আর আমাদের ভাবতে হবে না। এখন যারা প্রশ্ন করেছেন যে আপনাদের পুকুরের প্রাকৃতিক খাবারটা ধরে রাখতে পারছেন না, অর্থাৎ সবুজ রঙটা ধরে রাখতে পারছেন না, এই কারণগুলোর জন্য, মানে আপনার পুকুরের উৎপাদন ক্ষমতাটা সম্পর্কে আপনার ধারণা নাই দেখে আপনি ধরে রাখতে পারছেন না। তারপরও যে মাসিক ডোজগুলো, অনেক সময় পুকুর প্রস্তুত করার মতো সময় থাকে না বা সেটা মনে থাকে না, হঠাৎ করে সেখানে মাছ ছেড়ে দেয় বা চাষ করে বসে। তাদের জন্য যে বেশ কয়েকটা পদ্ধতি রয়েছে, যে যদি 5 কেজি ডিএপি এবং 5 কেজি খোল সরিষার খোল এবং 20 কেজি গোবর, এটাকে যদি আমরা 5 দিন থেকে 7 দিন এর 3 থেকে 4 গুণ পানি দিয়ে এটা পচিয়ে, অর্থাৎ প্রতিদিন একবার এর মুখের ঢাকনাটা খুলে আমাকে নেড়ে দিতে হবে। 5 থেকে 7 দিনের মাথায় এর সাথে 5 কেজি পরিমাণে ইউরিয়া সার, অর্থাৎ সাদা সারটা মিক্স করে যদি আমরা প্রতি বিঘার হিসাবে যদি আমরা সারা পুকুরে ছিটিয়ে দেই, তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য তৈরি হবে। তো আমরা যদি 5 কেজি, এটা আমি বিঘার হিসাবটা বলছি, যে 5 কেজি আটা অথবা 5 কেজি ব্র্যান এর সাথে যদি
আমরা 200 থেকে 250 গ্রাম ইউরিয়া সার এটা গুলিয়ে 24 ঘন্টা রেখে আমরা যদি আমাদের পুকুরে আমরা প্রয়োগ করি, তাহলে আমরা যথেষ্ট প্রাকৃতিক খাদ্য সেখানে উৎপাদন করতে পারি। যদি আমরা ব্র্যান্ড, অটো ব্র্যান্ড হোক বা দেশি ব্র্যান্ড হোক বা আটা ময়দা হোক, প্রতি শতকে 200 গ্রাম ব্র্যান্ড, এর সাথে 40 থেকে 50 গ্রাম মোলাসেস এবং 10 গ্রাম ইস্ট, এটাকে যদি আমরা 24 ঘন্টা ফার্মেন্টেড করে আমরা পুকুরে দিয়ে দেই, তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণে জুপ্লান্টন সেখানে তৈরি হবে। সরিষার খোল, ডিএপি সার, ইউরিয়া সার, ইস্ট, এটা ফার্মেন্টেড করে আমরা যথেষ্ট প্রাকৃতিক খাবার আমরা পুকুরে তৈরি করতে পারি। এরকম নানাবিধ উপায় আমাদের রয়েছে। তো এই উপায়গুলো তখনই আমাদের খুঁজতে হয় যখন আমাদের পুকুরের উৎপাদন ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণা থাকে না, আমরা পুকুরের উৎপাদন ক্ষমতা বাড়াই না, তখনই আমাদের এই ডোজগুলো এভাবে খুঁজতে হয়। প্রতি শতকে, প্রতি মাসে 20 থেকে 25 দিন পরে ধানের খড় যেভাবে চেনেন, যদি আমরা প্রতি মাসে এটা পুকুরে প্রতি শতকে 1 কেজি করে ব্যবহার করি, তাহলে আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে জুপ্লান্টন, ফাইটোপ্লান্টন আমরা তৈরি করতে পারি। আমাদের উন্নত মানের একটা জৈব সার আমরা এখান থেকে পেতে পারি। আমরা যদি কচুরি পানা, এটার উপর যদি কিছুটা ইউরিয়া সার এবং চুন ছিটিয়ে দিয়ে স্তর বাই স্তর বা কচুরি পানা দিব, তার উপরে কিছুটা চুন ছিটিয়ে দেব, কিছুটা ইউরিয়া সার ছিটিয়ে দিব, তারপর একটা পলি অথবা কিছু দিয়ে ঢেকে 4-5 দিন রেখে দিলে সেখানে একটা উন্নত মানের জৈব সার আমাদের তৈরি হবে। সেটা দিয়ে আমরা পুকুরের জৈব চাহিদাটা পূরণ করতে পারবো। এই নানান কৌশল আমরা অবলম্বন করতে পারি। কিন্তু একজন চাষি যদি সে তার নিজের পুকুরের যে উৎপাদন ক্ষমতা, এটাকে যদি সে বুঝতে পারে, যদি সেভাবে সে শুরু থেকেই পর্যাপ্ত পরিমাণে চুন, জৈব সার, ছাই, মোলাসেস এগুলোর প্রয়োগ করে যদি সে পুকুরটাকে প্রস্তুত করতে পারে, এবং আমরা যে মাসিক ডোজের কথা যে বলি সেটা যদি সে তৈরি করে, তাহলে তার প্রাকৃতিক খাদ্য তৈরি করা নিয়ে কখনোই ভাবতে হবে না। আবার অনেক সময় অনেক চাষিরা পুকুরে পর্যাপ্ত পরিমাণে খাদ্য প্রয়োগ না করার কারণে, অর্থাৎ আপনার পুকুরে কত কেজি মাছ রয়েছে তার জন্য প্রতিদিন কতটুকু খাবার দেয়া দরকার, যখন সে ওই অনুসারে আপনি খাবারটা কম প্রয়োগ করবেন, তখনও আপনি কখনোই আপনার পুকুরে প্রাকৃতিক খাদ্য আপনি তৈরি করতে পারবেন না, অর্থাৎ পানির সবুজ কালার আপনার আসবে না। আবার এই ডোজগুলো প্রয়োগ করার পরে আপনি যদি মাসিক ডোজটা প্রয়োগ নাও করে যে খাবারটা দিচ্ছেন, সে খাবারটা যদি পরিমিত মাত্রার চেয়ে একটু বেশি হয়, তাহলেও আপনাকে এই প্রাকৃতিক খাবার নিয়ে আপনাকে ভাবতে হবে না, অর্থাৎ পানির সবুজ কালারটা আপনি সবসময় পুকুরে থাকবে। আর আদর্শ সবুজ কালার মানে আপনার পুকুরে মাছের সঠিক মাত্রায় বৃদ্ধি পাওয়ার জন্য পুকুরের পানির যে রঙটা, আপনি কিভাবে বুঝবেন যে এই রঙটা আপনার মাছের জন্য আদর্শ? সেটা হলো, আপনি দূর থেকে যখন আপনার পুকুরের পানির দিকে তাকাবেন, তখন আপনার পানিটা একটা স্বচ্ছ কচু পাতার রঙের মতো, মানে একদম লাইট গ্রিনিশ একটা কালার, সবুজ রং দেখাবে। অনেক সময় জুপ্লান্টন হলে একটু লালচে বা মানে খয়েরি হালকা কালারটা দেখাতে পারে, কিন্তু যখন আপনি পাশে গিয়ে পানিটা হাতে তুলে নেবেন, তখন দেখবেন যে পানিটা একদম স্বচ্ছ, অর্থাৎ দূর থেকে সবুজ দেখা যাচ্ছে, কিন্তু হাতে নিলে সেটা একদম স্বচ্ছ পানিই মনে হচ্ছে। এটাই হলো মাছ চাষের একদম আদর্শ একটা পানির কালার। তো আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফেজ।